দৃষ্টিরা তিনজন, দৃষ্টি, আফরা আর তোবা আগে আগে হাঁটছে, আর ঠিক পেছনেই নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রেখে ছায়ার মতো অনুসরণ করছে উজান, নয়ন আর জিদান। তিনজন সশস্ত্র প্রহরী তারা। উজানের মেজাজ আজ অদ্ভুত ফুরফুরে, হয়তো কারণ তার চোখের নাগালে দৃষ্টি আছে। এই ছেলেগুলো যদি আবার আসে খবর আছে। ভেতরে জমে থাকা প্রতিজ্ঞার গরমে উজানের চোখ জ্বলছিল শীতল আগুনে। মুখে কিছু না থাকলেও মনে মনে সে পুরো দস্তুর যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। কলেজের কাছাকাছি পৌঁছাতেই দৃষ্টিরা সরু ফটক দিয়ে ঢুকে গেল ভেতরে। উজান, নয়ন আর জিদানের পর পাশের টঙের দোকানে গিয়েই জায়গা দখল করে বসল। কলেজটা আজ অন্যরকম লাগছে। শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে পুরো প্রাঙ্গণ। মাঠের এক পাশে রঙিন কাপড়, ব্যানার আর ফুলের সমারোহে তৈরি করা হয়েছে একটি মঞ্চ। বিদায়ের বিষণ্ণতা ঢেকে দেওয়ার ব্যর্থ প্রয়াস। দৃষ্টিরা তিনজন এগিয়ে গিয়ে দাঁড়ালো ঠিক ফুলে ভরা সেই অংশটাতে। আফরার চোখে মুগ্ধতা, তুবার চোখে অভিমান, আর দৃষ্টির চোখ ঠিক বোঝা যাচ্ছে না, এক ধরনের নির্লিপ্ত অবলোকন। আবার কোথাও ভেতরে কিছু নড়াচড়া করছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। আফরা আর তুবা নিজেদের রঙিন জগতে বিভোর, মোবাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তোলায় ব্যস্ত। আর তাদের একটু দূরে পিলারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে দৃষ্টি। অবশ্য অন্য সময় এমন রঙ্গমঞ্চ দেখতে তার বিরক্তি লাগলেও ওদের দুজনকে দেখতে বেশ ভালোই লাগছে। আফরা আর তুবা দুজনেই নিঃসন্দেহে রূপবতী। ওদের মুখের রেখায়, চোখের কোণে, ঠোঁটের নড়াচড়ায় এক জৌলুস খেলা করে। সেটা শুধু প্রসাধনীর নয়, বংশ, পুঁজি, পরিচয়ের এক সূক্ষ্ম দম্ভ ছড়িয়ে আছে ওদের চেহারায়। বড় ঘরের ছেলে মেয়েদের মুখে একটা আলাদাই দীপ্তি থাকে। এটাই বোধহয় দারিদ্র্যের বিপরীতে চেহারার একটা জ্যোতিষ্ক। আফরা আর তোবাও ঠিক এমন। দৃষ্টির মনে হয় শতজনের ভিড়েই এই দুজনকে আলাদা করে টেনে তোলা যাবে। ওদের সাজে পোশাকে এক ধরনের শহুরে আভিজাত্য আছে। প্রচলিত সৌন্দর্যের গণ্ডি ছুঁয়ে ফেলে কিছুটা কাচে বাঁধানো অভিজ্ঞান। পিলারের গা ছুঁয়ে ঠান্ডা দেওয়ালের স্পর্শে দাঁড়িয়ে দৃষ্টি চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। আর তার ভাবনার পর্দায় শব্দেরা পাখি হয়ে উড়ে যাচ্ছে একের পর এক। আসসালামু আলাইকুম ভাবি, টুকি। হঠাৎ করে পিলারের আড়াল থেকে উদ্ভূত হলো এক গম্ভীর টান টান কণ্ঠ। কোনো নাটকের চূড়ান্ত দৃশ্যে খলনায়কের আগমন হলো বটে। দৃষ্টি চমকে উঠল, শরীরটা নিজের অজান্তেই ঘুরে গেল শব্দের উৎসের দিকে। আর ঠিক তখনই শটান একটা চড় গিয়ে বসলো ইমনের গালে। গালটা ঢলে পড়ল, মনে হলো বাঁধ ভেঙে পড়েছে নদীর তীরে। ইমন ব্যথার সঙ্গে সঙ্গে অভিনয় মিশিয়ে বলে উঠল, সালাম দিলেও যে মার খেতে হবে ভাবি? আপনার এই হাতগুলো এত দ্রুত চলে কেন? কোন ব্যাচের ক্যারাটের সনদ নিয়ে ঘুরপাড়া করেন বলেন তো আপনি? কথাটা শেষ হতে না হতেই শটান দ্বিতীয় চরটা ঠিক সময় মতো বেহালার সুর হয়ে পড়ল অন্য গালে। আবারও। এবার ইমন দাঁতের ফাঁক দিয়ে কথা বের হলো না, শুধু দুই পায়ে পিছিয়ে গিয়ে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। তবে ব্যাটা ছেলের অভিনব সাহস। মুখে হালকা হাসি রেখে এবার পেছন থেকে দুটো ফুল বের করলো। তারপর গলার স্বর কোমল করে হাত বাড়িয়ে বলল, এই নিন ভাবি, ভাই আপনার জন্য আপনার পছন্দের ফুলটা পাঠাইছে। ভালোবাসার ফুল, ধরেন। দৃষ্টির চাহনি এবার গিয়ে স্থির হলো ইমনের হাতে ধরা দুটো ফুলে। একটা নরম হলুদ গোলাপ, আর আরেকটা শুভ্রতার প্রতীক সাদা গোলাপ। এই দুটি ফুল ঠিক দৃষ্টির হৃদয় দুটো দিক, একটি উষ্ণতা আর অন্যটি প্রশান্তি। এমন প্রিয় ফুল দেখে মুহূর্তে দৃষ্টির চোখে খেলে গেল এক ঝলক খুশি। তারপরেই মুখটা আবারও নিস্পৃহা হয়ে গেল। সে ধীরে দুই হাত ভাঁজ করলো বুকে। চোখ দুটি এবার স্থিরভাবে আটকে রইল ইমনের চোখে। ইমন ততক্ষণে ফুল হাতে দাঁড়িয়ে কাঁচুমাচু ভঙ্গিতে এদিকে ওদিকে তাকাচ্ছে।
এক হাতে গাল চেপে ধরেছে, আর গালটা এখনো কম্পন তুলছে আগের চড়ের প্রতিধ্বনিতে। দৃষ্টি ধীরে এগিয়ে এলো, এক ধাপ মাত্র। ইমন ভেবে ফেলল, এ তো চড়ের আগাম ভূমিকায় বুঝি। সেই এক ধাপই সে পিছিয়ে গেল আরেক ধাপ। দৃষ্টি এবার ঠোঁটের কোণে অলক্ষ্যে একটা তীক্ষ্ণ হাসি ছুড়ে দিল, কিন্তু নিকাবের আড়ালে তা ইমনের চেহারায় ধরা পড়ল না। দৃষ্টি এবার মাথা হালকা দুলিয়ে ইশারায় ডাকলো ইমনকে। ইমন প্রথমে একটু দ্বিধা করলো, তারপর ধীরে এক ধাপ এগোলো। ভেবেছিল বোধহয় এবার আর মার খেতে হবে না, কিন্তু নিয়তির যে নিজের প্লট টুইস্ট থাকে। শটান তৃতীয় চড়টা নিখুঁতভাবে এসে পড়ল তার গালে। ইমন এবার এক হাতে ফুল আর অন্য হাতে গাল ধরে বলে উঠল, ভাবি, এটা কিসের জন্য ছিল? অনেকটা দেরিতে বহু চড় চাপড় ধৈর্যের পর মুখ খুলল দৃষ্টি। মেয়েটা আসলেই খুব কম কথা বলে, কিন্তু হাতের ভাষায় তার ব্যাকরণই আলাদা। হাতটা মুখের তুলনায় একটু বেশিই চলে তার। ঠোঁটের কোণে ব্যঙ্গ মেশানো ঠান্ডা হাসি নিয়েই বলল সে, এটা ছিল কষ্ট করে ফুল আনার জন্য। ইমন বোকার মতো করে হা করে আহাম্মক হয়ে তাকিয়ে আছে। কষ্টের প্রতিদান এভাবে কেউ দেয়? জীবনেও শোনেনি তো। এটা কি কোনো নতুন সরকারি নীতিমালা? বুঝতে পারছে না ইমন। মাথাটা ইতিমধ্যে চক্কর দিচ্ছে। হঠাৎই দম নিয়ে একটা কষ্ট গিলে ফেলা শ্বাস ফেলতে না ফেলতেই শটান আরেকটা চড় দিয়ে শ্বাসটাকেই থামিয়ে দিল দৃষ্টি। তথাপি আজকের জন্য শেষ চড়, ভাবি। ইমন এবার প্রায় কান্নার দোরগোড়ায়, চড়ের আবেগে নয়, চমকের ধাক্কায়। সত্যি, যেদিন সে দৃষ্টির হাতে পড়ে সেই দিনই ভাগ্যের ঘড়িটা শুধু চড়ের অ্যালার্ম দিয়েই চলে। এবার নিজের গলা খাদে ঢুকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এটা আবার কিসের জন্য ছিল? দৃষ্টি ঠান্ডা ভঙ্গিতে নিজের হাতটা ঝেড়ে বলল, এটা হলো এনাম। যে ব্যক্তি এত কষ্ট করে এই ফুলটা পাঠিয়েছে তাকে আমার পক্ষ থেকে এই এনামটা দিয়ে দিয়েন, কেমন? দূর থেকে পুরো দৃশ্যের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে সাইফ। দৃষ্টির হাতে ইমনের চড় খাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্তগুলো সে দেখে চলেছে দর্শক হয়ে। একই সাথে নিজের দুই গালে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে নিজের ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে। মূলত এই চটাং চটাং শব্দটাই তার অন্তরের গভীরে সন্ত্রাসের শিহরণ তোলে। এই ভয়েই সে নিজে কখনো দৃষ্টির সামনে যাওয়ার সাহস রাখে না। বারবার বলির পাঠা বানিয়ে ইমনকেই পাঠিয়ে দেয় সামনের লাইনে। ইমন বেচারা যেতে চায় না। বেঁচে থাকতে কেউ কি আর নিজের ইচ্ছেতে এমন চড় খেতে চায়? তবুও তার না যাওয়ারও কোনো উপায় নেই। না গেলে সাইফের হাত থেকে এমন ব্যগ্র থাবড়া আসে যা সরাসরি হৃদয় স্পন্দনের সঙ্গে লড়াইয়ে নামে। ইমন ভাবতে ভাবতেই সিদ্ধান্তে পৌঁছে গেছে, সাইফের পুরুষালী হাতের তেজি থাবড়া খাওয়ার চেয়ে দৃষ্টির মেয়েলি হাতের শিশুসুলভ চড় খাওয়া অনেক বেশি দার্শনিক আর কিছুটা কম বেদনাদায়ক। সকলের জোড়াজড়িতে, উচ্ছৃঙ্খল ভিড়ের মধ্যে অবশেষে গিটারটা হাতে তুলে নিল সাইফ। পুষ্পবিন্যস্ত স্টেজের মগডালে উঠে দাঁড়ালো সে, ঠিক যুদ্ধভূমির প্রাচীন বীরের মতো। চোখ ঘুরিয়ে একবার চারপাশে তাকালো। চওড়া চোয়ালের নিচে সেই চাহনিতে প্রতীক্ষা। দূরে দাঁড়িয়ে আছে সে, যে তার মুগ্ধতার গন্তব্য, তার মনের পবিত্রতম পীঠস্থান। তবে চোখে চোখ নয়, সেই মেয়েটি মুখ ফিরিয়ে অন্য কারোর সাথে কথা বলছে। এক মুহূর্তের জন্য সাইফের বুকটা কেঁপে উঠল। চোখ থেমে রইল মেয়েটির দিকেই। আঙ্গুল ছুঁল গিটারের ছত্রভঙ্গ অনুভবের তারে, আর গলা দিয়ে বেরিয়ে এলো গান। এমনও নিদাদের দিনে বিনীত প্রার্থনা গো, লক্ষ কোটি ভুল আর ত্রুটি করিও মার্জনা গো। সাইফের কণ্ঠে ভেসে আসা রক্তঝরা সুর মুহূর্তেই আগুন ছড়িয়ে দিল কলেজের বাতাসে। সামনের সারিতে বসা ছেলে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার করে উঠল। কারোর মুখে উল্লাস, কারোর কণ্ঠে গানের লাইন, আর কারোর দৃষ্টিতে নিখাদ বিস্ময়। একঘেয়ে দুপুরটা আচমকাই সিনেমার দৃশ্য হয়ে উঠেছে।
সেই চঞ্চলতার ভেতরেই মাহির চোখে চকচক করে উঠল এক তীব্র উচ্ছ্বাস। দৃষ্টির দিকে তাকিয়ে সে আর সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ল তার দুই হাতে। জলদি চলো দৃষ্টি, সাইফ ভাই গান গাইছে। দৃষ্টি কিছু বলার আগেই মাহি তার হাতটা টেনে নিল। ওর আবেগের রাশটা দৃষ্টির হাতটা ধরে টান দিচ্ছে। দৃষ্টিকে একটা নিঃশ্বাস ফেলারও অবকাশ না দিয়েই ভিড় ঠেলে সামনে চলতে লাগলো সে। ইমন দৃষ্টিকে সামনে আসতে দেখে সবাইকে সরিয়ে জায়গা করে দিল। দৃষ্টির পেছনে পেছনে আসলো আফরা আর তুবা। দৃষ্টি হওয়ায় যেন হাঁসফাঁস করছে চারপাশের ভিড়, পেছনের কণ্ঠস্বর, সামনে এক দুর্বার চাহনি। সে যেই দিকেই চোখ ফেরাচ্ছে সাইফের দৃষ্টির সুদ তাকে বিদ্ধ করে চলেছে। শোনাই বাও তোমারে আজ করেছি বাসনা গো, ওই বারাতের হৃদয় হতে ক্ষুদ্র এ রচনা। চারপাশ নিস্তব্ধ, কেবলই গলার সুর বয়ে যাচ্ছে শ্রবণ ইন্দ্রিয় ছুঁয়ে হৃৎপিণ্ড পর্যন্ত। সাইফের চোখ জোড়া এতটাই তীক্ষ্ণ যে দৃষ্টি মনে মনে চাচ্ছে এখন যদি মাটির ভেতরে ঢুকে পড়া যেত। আরেক পাশে দাঁড়িয়ে ইমন দুই হাত পকেটে রেখে ঠোঁটে বক্র রেখা নিয়ে একবার সাইফের দিকে তাকাচ্ছে, আরেকবার দৃষ্টির দিকে। দৃষ্টি একবারও সাইফের দিকে চোখে চোখ রাখতে পারছে না। ভেতরে ভেতরে এক অদৃশ্য তাপমাত্রা তাকে পুড়িয়ে দিচ্ছে। সাইফের কণ্ঠস্বর তার কর্ণকুহরে ঢুকে বুকের মর্মস্থলে চেপে বসেছে। আমি কি করব, কোথায় যাব, কোন সাধনে পাবো গো আর একটিবার তোমারই দর্শন, আর একটিবার তোমারই দর্শন। শেষের লাইনটায় সাইফ এমন এক জোরালো আবেগ ছুড়ে দিল, গোটা বাতাসকে কাঁপালো। সঙ্গে সঙ্গে জমে থাকা ভিড়ের সাথে একসাথে গেয়ে উঠল লাইনটা। হঠাৎই কলেজের পুষ্পসজ্জিত মঞ্চটা একটুখানি হেলা ফেলার কনসার্টের রূপ নিল। হুট করেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে মনে হবে একটা ছোটখাটো কনসার্টের আয়োজন করা হয়ে গেছে। সবাই চেঁচিয়ে উঠল, হাততালি আর বাঁশিতে মিলালো উৎসবের রং। গিটারটা নামিয়ে সাইফ একটুখানি সৌজন্যের হাসি ছুড়ে দিল ভিড়ের দিকে। আফরার চোখ ঠিকরে গিয়ে বেরিয়ে আসছে স্টেজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। অপলকে তাকিয়ে আছে সে। শুভ্র পাঞ্জাবির ওপরে নিপুণ ভাঁজে গলায় জড়ানো একখানা কালো চাদর, ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুল। তার কিছু অংশ কপালের কোণে বুনে রেখেছে এক স্বেচ্ছাচারী সৌন্দর্য। লম্বা গড়ন, এক আশ্চর্য মায়ায় মোড়া মুখশ্রী, শ্যাম বর্ণ তবুও আলোর মতো দীপ্ত। চাপা দাড়ির যেন রেখায় সময় আটকেছে তার ব্যক্তিত্ব। আফরা কিছুক্ষণ বোবা চোখে তাকিয়ে থেকে হঠাৎ চমকে উঠল, নিজের উত্তেজনা আর কৌতূহল চাপাতে না পেরে। গলা নামিয়ে দৃষ্টির কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, এই লোকটা কে দৃষ্টি, কোনো সিঙ্গার? দৃষ্টি কিছু বলতে যাবে ঠিক তখনই পাশ থেকে মাহি কথা কেটে দিয়ে বলে উঠল, উনি আমাদের কলেজের সিনিয়র ভাই, আর এখানেই পড়ালেখা শেষ করেছেন। খুব ভালো গান গায়, আমাদের কলেজের সবার প্রিয় সাইফ ভাই। বলেই মাহি গর্বে গলাটা আরো একটু উঁচু করলো। আর আফরা তার চোখ সরাতে পারছে না সাইফের দিক থেকে। কবিতার মতো কোনো অজানা বেদনা সূত্র ঘিরে ধরেছে তাকে। মাহির কথার বিপরীতে ঘোর লাগা কণ্ঠে আফরা ফিসফিস করে উঠল, ইন্টারেস্টিং। আফরার চোখে কৌতূহল, মুখে এক অচেনা তৃপ্তির হাসি। কথাটা বলতেই পাশ থেকে তুবা চট করেই কুনুয়ের একটি নিপুণ গুঁতো মারল তার পেট বরাবর। আসিফ শুনলে তোর খবর আছে। ঠোঁট দমকানো হাসি নিয়ে ফিসফিস করে বলে উঠল তুবা। তাদের খুনসুটিতে চারপাশে ফোয়ারার মতো মুঠো মুঠো প্রাণ খেলে গেলেও দৃষ্টি এখনো জমে আছে একটা জড়তার খাঁচায়। সাইফের দৃষ্টি বারবার ছুঁয়ে যাচ্ছে তাকে, না ছুঁয়ে নয়, চূর্ণ করে দিচ্ছে। তার সেই কৃষ্ণ কালো গম্ভীর চোখ দুটো দিয়ে ঝলসে দিচ্ছে দৃষ্টির সত্তা। দৃষ্টি নিজের অস্তিত্বকে গিলে ফেলছে নিঃশ্বাসে নিঃশ্বাসে। অস্বস্তিতে হাঁসফাঁস করতে করতে দৃষ্টি বলে উঠল, আপু চলুন,
আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। তখনই আফরা বলে উঠল, কেন, ভালো লাগছে না এখানে? ছেলেটাকে আরেকটু দেখি। মজার স্বরে আফরা কথাটা বললেও দৃষ্টি আর সহ্য করতে পারল না। কোনো উত্তর না দিয়ে আফরার হাতটা চেপে ধরে টেনে নিয়ে গেল ভিড়ের বিপরীত দিকে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটা চাপা অনুরোধ, যাতে আর তাকাতে না হয় সেই চোখে, যে চোখ তাকে একেবারেই ভস্ম করে দিচ্ছে ভেতরে বাহিরে। কলেজের আঙিনায় এক টুকরো নরক নেমে এসেছে যেন। মধ্য মাঠে সবুজ ঘাসের উপরে গড়াগড়ি খাচ্ছে একটা ছেলে মানব। রক্তে ভেজা মুখ, ফোলা চোখ, ছিন্ন ভুরু, চোয়ালে ঘুষির ছাপ, এবং আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা শত সহস্র জোড়া কৌতূহলী চোখ। সবাই চুপ, পা জোড়া জমে গেছে মাটিতে। কেউ এগোচ্ছে না, কেউ রুখছেও না। আর মাঝখানে দাঁড়িয়ে থেকে একের পর এক ঘুষি হাঁকাচ্ছে লোকটা। বারবার ছেলেটার মুখ বরাবর আঘাত নামিয়ে দিচ্ছে সে, একটা পশুর মতো, অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। হঠাৎই জনতার ভিড় চিরে ধরিয়ে ছুটে এলো কলেজের প্রিন্সিপাল। বয়স 50 পেরিয়েছে, কিন্তু চোখে মুখে গুরুত্বের দাবি এখনো বেঁচে আছে। সাইব, আর মেরো না ওকে, আর মারলে ছেলেটা মরেই যাবে। কিন্তু সেই কথার প্রভাব সাইফের শরীর ছুঁয়ে কোথাও পৌঁছালো না। তার চোখ রক্তাভ, পাহাড় চাপা ক্ষোভের মতো ভয়াবহ। প্রিন্সিপাল ছেলেটাকে টেনে ধরতে চেষ্টা করলেও বয়স আর শক্তির ব্যবধানে তিনি পিছিয়ে গেলেন। তখন ইমন আর তার সঙ্গে থাকা দুজন ছুটে এসে সাইফকে কায়দা করে ধরে ফেলল। কাঁধে, কোমরে, হাতের কবজিতে, যেভাবে হোক আটকানোর প্রাণপণ চেষ্টা। তিনজনে মিলে টেনে টুনে তাকে একটু পেছনে সরালো, কিন্তু পেছাতে পেছাতেও সাইব রেগে উন্মত্ত গর্জনে চেঁচিয়ে উঠল, ছাড় আমাকে, আজকে ওকে আমি একেবারে জান কবজ করে ফেলবো আমি। মেয়েদের সাথে অসভ্যতা, আজকে ওর কলিজাটা ফুঁড়ে বের করব। অনেক মারছেন ভাই, আর মারলে মইরা যাইব। ছাড় আমাকে ইমন। আরো একবার শরীর কাঁপিয়ে উঠল সাইফের হুংকারে। রাগের নোনা ঢেউ এসে আছড়ে পড়ছে কলেজের মাঠের প্রতিটা দেওয়ালে। এইবার আর দেরি না করে প্রিন্সিপাল নিজেই সামনে এসে সাইফের চোখের সামনে দাঁড়িয়ে পড়ল। দুই হাত উঁচু করে নির্দেশের মতো করে বলল, আর মারতে হবে না সাইফ, বাকিটা আমি দেখছি, ব্যবস্থা নিচ্ছি ওর। কণ্ঠে দৃঢ়তা থাকলেও চাহনিতে ভেসে উঠেছিল সাইফের ভেতরে উথলে ওঠা আগুনের ভয়। তারপর দুজন মিলে কোনো মতে ধরাধরি করে রক্তাক্ত ছেলেটাকে সরিয়ে নিয়ে গেল। আর এই সময় দৃষ্টির পাশ ঘেঁষে কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে আফরা। তার শরীর শীত জ্বরের মতো করে কাঁপছে, চোখ বিস্ফোরিত, ঠোঁট শুকনো, কপাল বেয়ে নামছে ছোট ছোট ঘামের ফোঁটা। কিছুক্ষণ আগে এই একই জায়গায় অন্য এক আবহ, আফরা আর তুবা হাসছে নিজেদের মতো। দৃষ্টি তখন খানিকটা দূরে, মাহির সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। মাহি তাদের কলেজের সিনিয়র, আর আজ তার কলেজ জীবনের শেষ দিন। মাহি দৃষ্টিকে ভালো করেই চেনে, তাই বিদায়ের আগে শেষবারের মতো করে কথা বলে নিচ্ছে। এমন সময় দুজন ছেলে হঠাৎই এসে দাঁড়ালো আফরা আর তুবার সামনে। চিবুক উঁচু করে একজন প্রশ্ন ছুড়ে দিল, এই যে মিস, আপনারা কারা? আগে তো কখনো দেখিনি এই কলেজে। কিন্তু তুবা আর আফরা অবজ্ঞা নিয়ে পাশ কাটিয়ে হাঁটা ধরলো। আচমকাই ছেলেদের একজন ঝাঁপিয়ে পড়লো, খপ করে ধরে ফেললো আফরার হাত। কি করছেন, হাত ছাড়ুন। আফরার গলা কেঁপে উঠল রাগে ও বিস্ময়ে। কথার জবাব না দিয়ে কোথাও যাওয়া হচ্ছে শুনি? এই কলেজে আমাদের কথাই সবাই উঠবোস করে, আর তোমরা আমাদেরকেই ইগনোর করছো। আফরা এক ঝাঁকিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল, চোখে আগুন জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? তবুও সময় পেল না রাগকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে। বাক্যটা মুখ থেকে ঠিক মতো ছুটে বেরোনোর আগেই বিদ্যুৎ চমকের মতো করে এগিয়ে এলো ছেলেটার হাত।
এক টানে আফরার চিবুকটা তুলে ধরল সে, গাল দুটোকে আঙ্গুলের ফাঁকে থেতলে ধরল। চোখে স্পষ্ট অপমানের উত্তাপ। আর সেই দৃশ্য আগুন ঢেলে দিল দৃষ্টির ধমনীতে। দৃষ্টির চোখ এক ঝলকে পুড়ে গেল। পুরো মুহূর্তেই সে অস্থির পায়ে ছুটে এলো ঠিক সামনে। কি হচ্ছে এখানে? ছাড়ুন ওনাকে। এক ঠেলা দিল ছেলেটার বুক বরাবর। ধাক্কার অভিঘাতে ছেলেটা খানিকটা হকচকিয়ে পেছালো বটে, কিন্তু পশুর মতোই আবারও ঝাঁপিয়ে এলো। এবার তাকে আর সুযোগ দিল না দৃষ্টি। ডান হাতে এক চড় বসালো ছেলেটার গালে। ছেলেটা ছিটকে উঠলেও থামেনি। সে আবারও দৃষ্টির দিকে হাত তুলতেই দৃষ্টি ততক্ষণে উগ্র মেঘে পরিণত হলো। পরপর দুই তিনটা চড় সেই রকম টিপে মেরে মেরে লাগালো। নারীর শরীরের তোদের জন্য খেলনার মতো। মেয়ে ছেলে দেখলেই তোদের পিতৃত্ব জাগে, গায়ে হাত দিতে ইচ্ছে করে। মেয়েদের বাপের জমিদারি ভাবিস? বলতে বলতে আরেকটা চড় হাঁকালো। প্রতিটি প্রশ্ন এক একটা তীক্ষ্ণ বর্ষা হয়ে বিচ্ছে ছেলেটার আত্মহমে। তখনই সে রাগে উন্মত্ত হয়ে দৃষ্টির হেজাবে হাত তুলল। যেই না হেজাবটা ধরে সজোরে টান দিবে, তার আগেই সশব্দে ওপর বাজ পড়ার মতো করে আচমকা ছেলেটার কবজি চেপে ধরল সাইফ। মুহূর্তেই তার চোখে মুখে নেমে এলো গর্জন আর অন্ধকার। তারপর যা ঘটল তা কুলসিত পুরুষতন্ত্রের ছেঁড়া মুখোশের কিল ঘুষির উল্কা বৃষ্টি। একের পর এক উদম কেলানি পড়ল আফরার শরীর। দৃষ্টির গায়ে এভাবে লেপ্টে থাকতে দেখে সাইফের চোখ সেখানে স্থির হলো এক মুহূর্তে। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি চারপাশে ঘুরল। হাস্যকর এক নিশ্চুপ ভিড়। এই জনসমাগমটা কোনো বিনোদনমূলক নাটকের লাইভ শো দেখতে দাঁড়িয়ে থাকা দর্শক মাত্র। চোখে মুখে বিরক্তি ছুঁয়ে সাইফ গর্জে উঠল, শো ফিনিশড? তাহলে দয়া করে হেসলে নিজেদেরকে অস্তিত্বটুকু সরিয়ে নিন এখান থেকে। তার কণ্ঠের ভারে কারোর আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। নিঃশব্দে সবাই চলে গেল ভিড় থেকে। ততক্ষণে আফরা একটু সামলে সাইফের সামনে এসে দাঁড়ালো। চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। সাইফ থামিয়ে দিল হাত উঁচিয়ে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো একই কাজ করতাম আমি। এই বলে তার চাহনি এবার ঘুরে গেল দৃষ্টির দিকে, মুখে একটা চাপা প্রশ্রয়ের রেখা। তারপর আফরার উদ্দেশ্যে বলে উঠল, ধন্যবাদ দিতে হলে দেন ওই ম্যাডামকে। কি সাবলীল, কি নিপুণ চটাং চটাং চর। সাহস তো বটেই, হাতে শার্পনেসও আছে। মনে হচ্ছে এই কাজে খুবই পারদর্শী। একটা মুচকি হাসি ছুড়ে দিল সে। একরাশ সসম্মানে ভরে উঠল তার অন্তর। দৃষ্টি যে এই কাজে পারদর্শী সেটা তার থেকে ভালো আর কে জানে। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো প্রিন্সিপালের কক্ষের দিকে। আজকে এই ছেলেটার একটা কঠিন বিহিত করেই ছাড়বে। কলেজের মূল ফটক পেরিয়ে বাইরে আসতেই তুবাদের মুখভঙ্গি দেখে উজান, জিদান, আসিফের চেহারাও মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। যেই সব মুখে কিছুক্ষণ আগেও ভেলভেটি হাসির রেখা ছিল, সেখানে এখন সন্ধ্যাবেলার অন্ধকার নেমে এসেছে। কিরে, এমন মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জিদান আফরার দিকে তাকিয়ে কথাটা বলল, কিন্তু তার স্বরেও দ্বিধা, কেমন অজানা আশঙ্কা ঘেরা কৌতূহল। তোবা এক ধাক্কায় কথা ফাটিয়ে দিল। মুখে কোনো রাগ টাগ নেই, কণ্ঠে খড়খড়ে কাচের টুকরো। ভেতরে দুইটা ছেলে অসভ্যতা করেছে, আফরার গায়েও হাত দিয়েছে। এক মুহূর্তেই আসিফের চোয়াল শক্ত হয়ে গেল। সে আর স্থির থাকতে পারল না। লাফ দিয়ে উঠে গিয়ে সোজা আফরার সামনে দাঁড়িয়ে পড়ল। চোখে আগুন জ্বালা এক রোখা দৃষ্টি। আফরার হাতটা ধরে বলে উঠল, কোন ছেলে? কি করেছে? কোথায় হাত দিয়েছে? দেখি আমাকে। আর চোখে চোখ রেখে বল, কোথায় হাত দিয়েছে বল। এক নাগাড়ে একের পর এক উত্তাল প্রশ্ন ছুড়েই চলেছে আসিফ। প্রতিটা প্রশ্ন একটা করে তরবারি। আফরার হৃদয়ে লেগে বাড়ি দিয়ে দিচ্ছে অপরাধ বোধের ক্ষত। তখনই তাকে ধমকে থামিয়ে দিল ওজান। আসিফ, চুপ কর।
উজান এতক্ষণ নীরব আগ্নেয়গিরির মতো দাঁড়িয়ে ছিল। এরপর আফরার দিকে তাকিয়ে গলাটা আরো কোমল করলো। আফরা, তুই আমাকে বল, কি হয়েছে? এইটুকু বাক্যেই গলে গেল আফরার ভেতরের জমে থাকা সব কান্না। দাঁতে দাঁত চেপে এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। চোখের কোণে থমকে থাকা জল ফোঁস করেই নেমে এলো গাল বেয়ে। ধমকে কান্না ভেঙে পড়ল তার গলা। ঠোঁট কাঁপছে, শব্দ আটকে যাচ্ছে গলার ভেতরে। এখানে আসার পর দ্বিতীয়বারের মতো বাহিরে বেরিয়েছে সে, আর এই 2 দিনেই দুবার তাকে এমন অপমানের মুখোমুখি হতে হলো। নিজের ভেতরে গুটিয়ে যেতে যেতে মনে হচ্ছে সমস্যাটা হয়তো ওর মধ্যেই, হয়তো কিছু একটা আছে ওর চাল চলনে, পোশাকে, মুখে, যা এইসব ঘটনার কারণ। কোনো কথার জবাব না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। এক হাত দিয়ে চোখ মুছছে আর অন্য হাতে ওড়নার প্রান্ত চেপে ধরেছে। আসিফ পেছন থেকে ছুটে যেতে যেতে আবারও প্রশ্নের বন্যা বইয়ে দিল। আফরা, দাঁড়া প্লিজ, বল না কিছু। ততক্ষণে উজান দাঁড়িয়ে বাকিদের দিকে তাকালো, চোখে মুখে গভীর নিয়ন্ত্রিত রাগের রেখা। ঠান্ডা সুরে বলে উঠল, তোরাও বাড়ি যা। সবাই নীরবে মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল। দৃষ্টিও হাঁটা ধরতেই পেছন থেকে একটা কণ্ঠ তাকে থামিয়ে দিল। দৃষ্টি, তুই থাক, তোর সাথে আমার জরুরি কথা আছে। উজানের এমন ডাকে থমকে গেল সবাই। মুহূর্তেই তুবার মুখে ভাঁজ পড়ার মতো ছায়া নেমে এলো। গাল ফুলিয়ে কপালে ভাঁজ করে সে তাকালো উজানের দিকে, তার ঠোঁট কপালের একটা চাপা বিরক্তিতে। দৃষ্টির সাথে আমিও থাকি? উজান একটু সময় না নিয়েই ছুড়ে দিল ক্ষিপ্র জবাব। কেন? আবার একটা ঝামেলা বাঁধানোর জন্য? তোকে বলেছি বাড়িতে যা, সরাসরি মানে সরাসরি। এই জিদান, এই ওকে নিয়ে যা। কথাটা এত কাট বিশিষ্ট ও খোলামেলা অপমান স্নিগ্ধ ছিল যে তোবার রাগ ঠিক মাথা পেরিয়ে এসে আটকে গেল। কিছু না বলে সে ধপাধপ শব্দে পা ফেলে সোজা চলে গেল। সবাই যেতেই উজান এবার দৃষ্টির দিকে ফিরে তাকালো। ছেলেগুলো কে? কোথায় ওরা এখন? দৃষ্টির ছোট গলায় একটুখানি দম নিয়ে বলল, প্রিন্সিপালের রুমে বোধহয়। ওজান কিছু না বলে সোজা কলেজের দিকে হাঁটতে শুরু করলো। হেঁটে যেতে যেতে সে শুধু বলল, চল আমার সাথে, দেখি কোন বাপের ছেলের এত সাহস এনেছে। আর সেই কথার ভেতরেই ছিল এক অদৃশ্য ত্রাসের প্রতিশ্রুতি। দৃষ্টির কথা বাড়ালো না, মাপা কদমে দূরত্ব বজায় রেখে হেঁটে চলল উজানের পেছনে পেছনে। প্রিন্সিপালের রুমে টানটান এক রুদ্ধশ্বাস উত্তেজনা ঝুলে আছে বাতাসে। প্রিন্সিপালের সামনের চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে সাইফ। অপলক নয়নে চারপাশ চষে যাচ্ছে। তার পেছন দিক থেকে পাশেই দাঁড়িয়ে আছে ইমন। তাদের থেকে খান চারেক হাত দূরে বসে আছে তখনকার ছেলেটা। ছেলেটার নাম সজল। এলাকার বিত্তশালী পিতার চশমাধারী বিপত্তি। সার্টিফিকেটে নাম দেখালেও বইয়ের পাতার প্রতি চিরবৈরী সম্পর্ক। তবে কুকর্মের পাঠ্যক্রমে সে এক পরিলক্ষিত তুগলকি পণ্ডিত। ক্লাসরুম হোক কিংবা করিডোর, মেয়েদের দিকে কু ইঙ্গিত ছুটতে ছুটতে এই হাঁটাটাই তার প্রত্যাহিক সাধনা। আর তার এই অপকর্মের আড়ালে সুরক্ষা হয়ে দাঁড়িয়ে থাকে তার পিতা, কলেজে কমিটির জঘন্য এক সদস্য। বাবার পরিচয়টাই সজলের রক্ষা কবচ। একটা অভিযোগ আসে, 2টা তদন্ত হয়, 3টে সাক্ষী পালিয়ে যায়, চতুর্থ দিনে দেখা যায় অভিযোগ গায়েব। সবচেয়ে বড় বিদ্রূপ হলো, শিক্ষক মহলে কেউ গলা উঁচু করে বলে না সজল দোষী। চোখের সামনে শত অপরাধ হলেও বারবার শাসনের মুখে কুলুপ এঁটে গেছে কর্তৃপক্ষ। দুর্ভাগ্য কখনো কখনো নিজেই দিক দিশা খুঁজে নেয়, আর আজকের দিনে সেটা ঠিক সজলের গলা চেপে ধরেছে। আজ তার ভাগ্য খারাপ, অথবা বিধির শুদ্ধতম প্রতিশোধ সজলের এই আত্মদাম্ভিকতার কার্নিভাল এসে ঠেকেছে সাইফ নামের এক বিপরীত স্রোতে। প্রতিপত্তির দেওয়ালও কিছু ভেঙে পড়ে, আর আজ সজলের বাবাও ওই প্রাচীরবদ্ধ অহংকারের চির ধরেছে সেখান থেকেই। ইতিমধ্যে খবর পৌঁছে গেছে তার দরজায়। ফোনের অপর প্রান্তে চেনা সেই গর্জন নিয়েই বলছেন, আপনাদের কলেজ কি করে? ওকে ছেড়ে দেন এখনই। আমার ছেলে কোনো বাজে কাজ করতে পারে না।
প্রথমে গলা চড়িয়েছেন, চেনা নিয়মে হম্বিতম্বি করেছেন। অভিজাত ফোনের স্পিকারে শব্দগুলো বাঘের হুংকারের মতো শোনালেও সাইফের কেবল দুটি শব্দ বলেছিল, আপনার ছেলে ভিডিও আমি নিজের মোবাইলে রাখছি। শব্দের এমন শীতলতা সজলের বাবার স্পাইন পর্যন্ত পৌঁছে গেছে। তখন আর বাঘের গর্জন থাকেনি, রয়ে গেছে কেবলই হাঁপানির মতন নিঃশ্বাস। আর তখনই তড়িঘড়ি করে গাড়ির ড্রাইভারকে ফোন করে কলেজে আসার নির্দেশ দিয়েছেন। স্যার, আমাদের যেতে হবে, যা করার তাড়াতাড়ি করুন। টেবিলের গায়ে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে কথাটা বলল সাইফ। প্রিন্সিপাল চমকে উঠে তাকালো তার দিকে, আসতে বলেন, ওর বাবা আসুক, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। সাইফ এবার চোখের ভাষায় আগুন ঢেলে দিয়ে বলল, কোনো বাবা টাবার জন্য বসে থাকার দরকার নেই। ওকে এই মুহূর্তে কলেজ থেকে বহিষ্কার করুন। এর আগেও বহু অভিযোগ উঠেছে এই ছেলের নামে, তখন প্রমাণ ছিল না। আপনারা কিছুই করতে পারবেন না প্রমাণ ছাড়া, এই বলি আওড়েছেন। আজ প্রমাণ আছে, ভিডিও আছে, প্রয়োজনে ভুক্তভোগীর জবানবন্দি নিব। প্রিন্সিপালের কণ্ঠে এক চাপা অস্বস্তি। কিন্তু সাইফ এবার চেয়ারে হেলান দিয়ে বসলো, ঠোঁটে হালকা বাঁকা হাসি, কিছু বলতে যাবে এমন সময় শোনা গেল আরেকটা অনাহত কণ্ঠস্বর। কি কিন্তু কিন্তু করছেন স্যার? একটা ছেলে কলেজের মতো একটা সম্মানিত প্রাঙ্গণে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে অসভ্যতা করবে, আর তার বিচার করতে আপনাদের এত সময় লাগে? দরজার বাইরে থেকে গর্জে উঠল কণ্ঠস্বরটি, আর মুহূর্তেই দপ্তরের ভারী বাতাস কেঁপে উঠল। সবার দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে উজান। উজান এগিয়ে এসে সাইফের পেছনে স্থির হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে সে সরাসরি তাকালো প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল গলায় অস্বস্তি চেপে বললেন, আপনি কে? একটু আগে যার সঙ্গে অসভ্যতা করা হয়েছে, আমি তার গার্ডিয়ান। দেখতে এলাম কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা। ঠিক তখনই উজানের পেছন থেকে আরো এক জোড়া পদচারণা ভেসে এলো। ভেতরে এসে থমকে দাঁড়ালো দৃষ্টি। উজান এবার একে একে সব মুখ পরখ করলো। হঠাৎই তার চাহনি আটকে গেল ইমনের মুখে। চোখ কুঁচকে উঠল, মনের ভেতরে এক ঝটকা বিদ্যুৎ খেলে গেল। এই ছেলে এখানে কি করছে? গলার কাছে ক্রোধ জমে উঠল থোকা থোকা হয়ে। অর্থ খোঁজার দরকার হলো না আর। উজানের মস্তিষ্কে ঝড়ের মতো একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, এই ছেলে কি তাহলে আফরার সঙ্গে? চোয়াল শক্ত হলো, ধমনী ফুলে উঠল, দুই হাতের রাগে ফেটে পড়ল যেন। মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে ইমনের কলার, দুই হাতে চেপে ধরল উজান। ব্যাপারটা বুঝতে পারল না দৃষ্টি, একটু উঁচু গলায় বলে উঠল, উজান ভাই, উনি না, ওই যে ও। দৃষ্টি হাত তুলে ইশারা করলো কোনার চেয়ারের দিকে। উজানের চোখ ঘুরে গেল সেই দিকে। মুহূর্তে ইমনের কলার ছেড়ে দিল সে। চোখ নামিয়ে ঠোঁটের কোণে কষে বলল, তোকে তো পরে দেখে নিব। এরপর নির্ভুল পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল উজান। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। সামনে গিয়ে হঠাৎই উজান এক হাতে সজলের চুল মুঠো করে চেপে ধরল, আরেক টানে মুখটা ফিরিয়ে আনলো নিজের দিকে। মুহূর্তেই বজ্রপাত নামলো তার চেতনায়। সজল, তুই? ভ্যাবাচাকা খেয়ে নত নয়নে অপরাধীর মতো কুঁকড়ে উঠল সজল। উজানকে এভাবে সামনে দেখতে হবে, এটা কল্পনাতেও ছিল না তার। লজ্জার দহন আর অপরাধ বোধে কেঁপে উঠল তার সমস্ত অবয়ব। দৃষ্টি কিছুটা থমকে গেল, চোখে ছায়া পড়ল সংশয়ের। কি সম্পর্ক এদের? উজান কিভাবে চেনে এই ছেলেকে? ভুরু দুটি নিজের অজান্তে কুঁচকে উঠল তার। রাগে উজানের কণ্ঠহীন শরীর আগ্নেয়গিরির মতো ফুঁসতে লাগলো। আর এক মুহূর্তও দেরি না করে শটান করে একটা চড় বসালো সজলের গালে। এখনো সেই নোংরা অভ্যাস পাল্টাসনি তোর? গর্জে উঠল উজান। চারপাশে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। শব্দ হারিয়ে গেছে সময়ের গহ্বরে। সকলের নীরব দর্শকের মতো করে দেখছে। কেবল একমাত্র ব্যক্তিই হচ্ছে ব্যতিক্রম, সাইফ। টেবিলের দিকে তাকিয়ে কাচের ওপর নিজের আফসার প্রতিফলন দেখে যাচ্ছে। ঠোঁটের কোণে খেলে গেল তার মৃদু হাসি। সেই খেলে যাওয়া তার হাসিটা হাসি নয়, বিষে ভেজানো ব্যঙ্গ। চোখের দৃষ্টিতে লুকানো তার ছেলের ধারালো শান। উজান ভাই,
আমার ভুল হয়েছে, মাফ করে দেন। ভাঙা কণ্ঠে মাথা তুলে কথাটা বলল সজল। কথা শেষ হতেই উজানের হাতটা চেপে বসলো তার চোয়ালের ওপর। ধূমায়িত ক্রোধে উজানের চোখ দুটো রক্ত জবার মতো জ্বলছে। মাফ? উন্মত্ত হুংকারে ঘরটা কাঁপিয়ে উঠল তার কণ্ঠে। তোকে মাফ করার প্রশ্নই ওঠে না, কোনো দিনও না। ঠিক তখনই সেখানে প্রবেশ করলো সজলের বাবা সাইদুল। দরজার চৌকাঠ পেরোতে না পেরোতেই চিৎকারে ফেটে পড়ল, কই দেখি আমার ছেলেটা আবার কি কাণ্ড করলো! বলেই হতদত হয়ে এগিয়ে এলো ছেলের দিকে। গম্ভীর পরিবেশকে অগ্রাহ্য করেই প্রিন্সিপালের সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়ল সে। চোখ তুলে সোজা তাকালো সাইফের দিকে। কি হয়েছে? সমস্যা কোথায়? কি এমন করেছে ও? সাইফ ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আপনার ছেলে কি করেছে সেটা বললে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না সাইদুল সাহেব। সাইদুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাসলো। আগে বলো না, শুনে নেই, তারপর ঠিক কি করবো, চোখ দেখাবো কি না। ইমন পাশ থেকে বলে উঠল, আপনার ছেলে কলেজের মেয়েদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়, আজকেও একটা মেয়ের গায়ে হাত দিয়েছে। কথা শেষ হতে না হতেই সাইদুল একরাশ অবজ্ঞা নিয়ে হো হো করে হেসে উঠল, যেন কোনো ঠুনকো কৌতুক শুনে ফেলেছে সে। আর এ আর এমন কি, ছোট মানুষ, একটু ভুল করে ফেলেছে, আর তাতেই এমন বিচার সভা বসাতে হয় নাকি? তোমরা পারো বটে। আরো কিছু বলতে যাচ্ছিল সাইদুল, কিন্তু তার মুখের শব্দগুলো জন্ম নেওয়ার আগেই গর্জে উঠল সাইফের মুষ্টিবদ্ধ ক্রোধ। মুহূর্তে বজ্রপাতের মতো আছড়ে পড়ল এক ঘুষি, যা থেতলে দিল সাইদুলের গাল। আঙ্গুলে থাকা রূপোর আংটিটার ধারে কেটে গিয়ে গেল ঠোঁটের কোণা। লাল রক্তের রেখা গড়িয়ে পড়ল কাঁপতে থাকা থুতনিতে। সাইদুলের মাথার ভেতরে ঘূর্ণি তুলল অচেনা ঝাঁকুনি। চোখের সামনে ছায়া নেমে এলো। দিগ্ভ্রান্ত দৃষ্টিতে হঠাৎই নিঃশেষ হয়ে গেল আলো। সবাই স্তম্ভিত। চমকে উঠল উপস্থিত প্রতিটি প্রাণ। প্রিন্সিপালের গায়ে বেয়ে নামলো আতঙ্কের শীতল ঘাম। সাইফ, কি করছো তুমি? উনি তোমার বয়সে অনেক বড়। সাইফের চোখ দুটো জ্বলে উঠল হিংস্র আগুনে। গলা থেমে থেমে ধারালো স্বরে বলল, কিন্তু একটা জানোয়ার, আর জানোয়ারের কোনো বয়স হয় না, সেটা বুড়ো হোক বা বাচ্চা, কামড়ালে উত্তর একটাই, পাল্টা ঘাত। সাইফ, গর্জে উঠল সাইদুল। নাক মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিৎকার করলো, তুমি জানো আমি কি করতে পারি? আমাকে সম্মান দেওয়া উচিত তোমার, আর তুমি আমার গায়ে হাত তুলেছ। তীব্র রক্তচাপের মধ্যেও সাইফের চোখের এক ফোঁটা কম্পনও নেই। তার বদলে কণ্ঠে জমে আছে তীব্র এক অবজ্ঞার শীতলতা। যারা মুখ ফুটে সম্মান চায়, তারা আদৌ কতটুকু সম্মানযোগ্য আঙ্কেল? সাইফকে বলতে না দিয়েই মুহূর্তের বাতাসে জমে থাকা উত্তপ্ত ভার ছিন্ন করে নীরবতার মাঝখানে কাঁপা কাঁপা দৃঢ় কণ্ঠে কথাটা বলে উঠল দৃষ্টি। প্রতিটি শব্দ কাঠখড় পুড়িয়ে বের হয়ে এলো তার ভেতর থেকে। সে পায়ে পায়ে এগিয়ে এলো, দাঁড়িয়ে গেল সজল আর সাইদুলের মাঝখানে। চোখে নিঃসীম ঘৃণা নিয়ে একবার তাকালো সজলের দিকে, এরপর ধীরে ধীরে ফিরে তাকালো সাইদুলের দিকে। চোখ দুটো অগ্নিময়, কণ্ঠ বরফে ডোবানো তলোয়ার। আপনি কেমন বাবা, যিনি নিজের সন্তানকে ন্যূনতম শিক্ষা দিতে পারেননি? যে বয়সে উচিত শিক্ষা ছিল চরিত্র গড়ার, আর আপনি তাকে শিখিয়েছেন অন্ধ গর্ভে চোখ বুজে থাকা। আপনার উচিত ছিল ওকে কঠিনতম শাস্তি দেওয়া। যদি আপনি আদর্শ কোনো পিতা হতেন, তাহলে এতক্ষণে লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে মাটি স্পর্শ করত। কিন্তু আপনি আপনি গর্ব করেন, তার অপকর্মগুলোকে উল্টো ঢেকে রাখেন। আজ যদি আপনার নিজের মেয়ের গায়ে কেউ হাত দিত, তাহলে আপনি পারতেন এমন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে? একটানা বলা শব্দগুলো তীক্ষ্ণ ফোড়নের মতো আঘাত করলো চারপাশে। এরপর সে ফিরে তাকালো সজলের দিকে। চোখ জ্বলে উঠল অপরাধ বোধহীন ঘৃণার জোয়ারে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি আপনাকে আর আমার হিজাবে হাত দেওয়ার অপরাধে মৌমাছির মৌচাকের নিচে বেঁধে রাখতাম। তারপর এক এক করে ঢিল ছুড়তাম সেখানে। প্রতিটি দংশন আপনার চরিত্রহীনতার যন্ত্রণার প্রতীক হতো, আর আমি সেটা খুশি মনে দেখতাম। যেমন নির্লজ্জ বাপ,
তেমন তার ছেলেও। ছি! তীব্র ঘৃণার ছায়া ফেলে রেখে দৃষ্টি ধপধপ করে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। উজান একবার ধীরে চোখ বোলালো চারপাশে। প্রতিটি মুখে জমাট বাঁধা নীরবতা। কেবল চেয়ারে বসে থাকা সাইফের চেহারা দেখতে পেল না সে। মাথা ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করলো, কিন্তু সাইফ উল্টো দিকে থাকায় তা আর হলো না। এবার সাইদুলের দিকে তাকিয়ে উজান বলে উঠল, আপনার ছেলেকে সামলে রাখুন ফুপা, না হলে পরের বার মার খেয়ে মরে যাবে। কথাগুলো ফেলে রেখে পেছন না ঘুরেই বেরিয়ে গেল সে। সাইদুল হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। এখনো ঠিক করে চিনে উঠতে পারেনি তাকে। চেনা সেই চোখ, সেই কণ্ঠ। উজান দেশে ফিরল কবে? আর এসেই বা কি করেছে এখানে? মনের ভিতরে হঠাৎই ঝড় তুলে দিয়ে উত্তরহীন প্রশ্নগুলো ফোড়নের মতো করে বিঁধে রইল সাইদুলের চোখে মুখে। সবকিছুর অবসান টেনে এবার সাইফ অনড় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মেরুদণ্ড টান টান করে থাকা ডান হাতে থাকা রূপোর মোটা ব্রেসলেটটা একটুখানি ঠেলে তুলল কনুইয়ের কাছে। তারপর সোজা চোখ রেখে তাকালো প্রিন্সিপালের দিকে। রুক্ষ ক্রুদ্ধ গলায় বলে উঠল, আজকের মধ্যে যদি ওকে বহিষ্কার না করেন তাহলে বাকি ব্যবস্থা আমি নিজেই নেব স্যার। শব্দগুলো শেষ না হতেই ঠোঁটের একটুখানি টেনে আনলো সৌজন্যমূলক চূড়ান্ত শীতল এক হাসি। তার নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো দরজার দিকে। যেতে যেতে বাহু থেকে গলায় তুলে নিল গায়ে থাকা কালো চাদরটা। চৌধুরী বাড়ির ছাদ খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে দৃষ্টি। চোখ তার স্থির আকাশে। অসীম নীলের ভেতরেই খুঁজে ফিরেছে নিজের ছেঁড়া খোড়া অস্তিত্বকে। সময় কি অদ্ভুত প্রবাহ তার। কারোর অপেক্ষায় থামে না, কারোর আহ্বানে দিক বদলায় না। সে শুধু এগিয়ে চলে, নির্মম এক চলাচলের নাম হয়ে। দৃষ্টি গভীর শ্বাস ফেলে তাকিয়ে রইল সেই অনন্ত গতি আকাশের দিকে। এই বহমান সময়ই কত কিছু কেড়ে নিয়েছে তার থেকে। কেড়ে নিয়েছে তার ছিল যত সুখ শান্তি। এখন তো সে কেবলই এক কাচের পুতুল মাত্র। আলোয় ঝিলমিল করে বটে, কিন্তু স্পর্শে ভেঙে যাওয়ার ভয় তাকে প্রতিনিয়ত ছুঁয়ে থাকে। তার ভেতরটা এক বিষাক্ত অতল গহ্বর। বাইরে থেকে যতই শক্ত আবরণে মুড়ে রাখুক নিজেকে, ভেতরে ভেতরে এক অনিঃশেষ যন্ত্রণার শেকল বেঁধে টেনে নিয়ে যায় তাকে অজানা নরকের দিকে। আচ্ছা, যদি আচ্ছা, যদি এই সময়ের সঙ্গে সঙ্গে দাগগুলো মুছে যেত, যদি কলঙ্কগুলো ধুয়ে গিয়ে নামহীন অতীতে হারিয়ে যেত, তাহলে কি পৃথিবীর ভার কিছুটা কম হতো তার কাছে? তাহলে কি বুকের ভেতর জমে থাকা এই অনাহত ক্লান্তি একদিন ধুয়ে যেত বৃষ্টির মতো? তাহলে কি খুব খারাপ হতো? নিশ্চয় খুব খারাপই হতো। নইলে তো আরো আগেই এই কলঙ্ক ধুয়ে মুছে সাফ হয়ে যেত। দৃষ্টি একের পর এক নিঃশ্বাস ছাড়ছে। প্রতিটা শ্বাস অন্তর্গত অতলের ভার নিয়ে আসছে। আজ বুকটা অকারণেই ভারী। একরাশ অস্থিরতা চেপে বসেছে হৃদয়ে। কিছুক্ষণ আগেই গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো খোলা রেখেই ছাদে দাঁড়িয়েছিল। বাতাসে এলোমেলো হয়ে উঠছে সেগুলো। দৃষ্টি, হঠাৎই পেছন থেকে ভেসে এলো উজানের কণ্ঠ। আঁতকে উঠল সে। চমকে গিয়ে তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা মাথায় টেনে নিল। শরীরটা খানিকটা সংকুচিত করে ধীরে ঘুরে উঠল, তাকালো উজানের দিকে। উজানের চোখ স্থির হলো তার ওপর। সময়ের ফ্রেমে আটকে পড়ল উজান। দৃষ্টির মুখের ছায়া, জল ছোঁয়া কপাল, ভেজা চুলের বাতাসে ধরা নীলাভ সুবাস, সব মিলিয়ে এক অনবদ্য শান্তি ছড়িয়েছিল তার চারপাশে। কি স্নিগ্ধ লাগছে তাকে দেখতে। তোর সাথে একটু কথা বলতে চাই, প্লিজ। নীরব কিছু মুহূর্ত পেরিয়ে দৃষ্টি সংযত আবছা কাপা স্বরে শুধু বলল, হুম। উজান গভীর এক নিঃশ্বাস ছাড়ল। বুকের কোণে জমে থাকা শত প্রশ্ন এক মুহূর্তে বেরিয়ে আসতে চাইল। ধীরে গিয়ে দাঁড়ালো ছাদের রেলিং এর পাশে। আকাশে চোখ ফেলল। আধো আলো আধো অন্ধকারের দোলাচলে চাঁদ বিষণ্ণ কোনো স্বপ্নের মতো ঝুলে আছে। সেই চাঁদ দেখল, আর আবারও দেখল না।
দৃষ্টির ভেতরে গেঁথে থাকা এক অনুভব তাকে যেন অন্য কোথাও টেনে নিচ্ছিল। কিছুটা সময় নির্বাক দাঁড়িয়ে হঠাৎই প্রশ্ন ছুড়ে দিল, তুই আমাকে ভালোবাসিস দৃষ্টি? হেসে উঠল দৃষ্টি। বুক ফাটিয়ে হাসি এলো তার, তবে তা প্রকাশ করলো না। উজানের থেকে দূরত্ব বজায় রেখেই সে তাকালো সুদূরে। ভালোবেসেছিলাম, এখন বাসি না। উজান স্থির হয়ে গেল। একটা শব্দ তাকে ছিন্ন ভিন্ন করে দিল। ছিল, তাহলে নেই কেন আজ? এই প্রশ্নগুলো ঝড় তুলল উজানের চোখে মুখে। ছিলি মানে? এখন বাসিস না? উজানের কণ্ঠে বিস্ময়ের রুদ্ধস্বর, ভেতর কোথাও যেন তীব্র কোনো ছুরির আঁচড়। না। শব্দটা আসলো দৃষ্টির ঠোঁট থেকে নিঃসংকোচে। নির্লিপ্তভাবে জবাব দিল সে, এখন বাসিস না কেন? উজানের প্রশ্নটা এবার একটু কাঁপলো। দৃষ্টি এবার একটু হাসলো, কিন্তু সেই হাসির কোনো রং নেই। কেবলই কণ্ঠে ঝরে পড়ল সূক্ষ্ম এক স্বীকারোক্তি। আমি আদৌ আপনাকে কখনো ভালোবেসেছি কিনা আমার জানা নেই। হয়তো ক্ষণিকের মোহকেই আমি ভালোবাসা বলে ভুল ভেবেছিলাম। না হলে বলুন তো উজান ভাই, এত সহজে আমি কিভাবে আপনাকে ঘৃণা করতে পারি? এই শেষ কথাগুলোতে শীতল শ্বাস বয়ে গেল চারপাশে। বলেই দৃষ্টি মাথা ঘুরিয়ে স্থির চোখে তাকালো উজানের দিকে। সেই চাহনিতে কোনো নরমপনা নেই, নেই চেনা কোনো কোমলতা। চোখজোড়া উপপতিত ভালোবাসার উপহাস বয়ে আনছে। উজান গিলে ফেলতে চাইল একটা ভারী ক্লান্তি, কিন্তু গলায় কিছু একটা আটকে রইল। বুকের মাঝখানে জমে থাকা শোকের ভারটা ধীরে ধীরে চাপা দিতে থাকলো তাকে। শ্বাসটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। আমার উপর অভিমান জমেছে তোর, তাই না? যাদের গায়ে কলঙ্ক থাকে অভিমান তাদের শোভা পায় না উজান ভাই। দৃষ্টির কণ্ঠে বিষ, সেই বিষ উজানের শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে ঢুকে গেল মজগু পর্যন্ত। দৃষ্টি, হ্যাঁ উজান ভাই, আমি একদমই ঠিক বলছি। যদি নাই হয় তাহলে বলুন তো, সেদিন কেন আপনি আমাকে বিয়ের আসরে রেখে চলে গেলেন? আমি তো ততদিনে আপনাকে নিজের ভেতরে আঁকিয়ে ফেলেছিলাম। মনে মনে জেনে নিয়েছি আপনিই হবেন আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গ। জীবন আরো একবার সুযোগ দিয়েছিল আমায়। ভাবলাম এই বুঝি একটুখানি সুখ আমার হাতের মুঠোয় ধরা দেবে। কিন্তু দেখুন তো, সেই সুখ আমায় ছুঁয়ে দেখা তো দূরে থাক, আমার চোখের দৃষ্টির মাঝেও আসেনি। এই বলেই এক তাচ্ছিল্য মাখানো হাসি ছড়ে দিল দৃষ্টি। মন ভাঙা নিয়ে এক ব্যর্থ প্রেমিকাকে ঠিক যেমন হাসি মানায়, উজান স্থবির দাঁড়িয়ে রইল। দৃষ্টির প্রতিটি শব্দ আগুনে ভেজা কাচের মতো ছিন্ন করছে তাকে। অন্তত এক অপরাধ বোধে, যেন এক অন্তর্জালায় সে পড়তে লাগলো নীরবে। আমি তখন আপনাকে অনেক কিছুই মেনে নিতে পারিনি দৃষ্টি, কিন্তু এই 5 বছরে আমাকে শিখিয়ে দিয়েছে আমি বোধহয় তোকে ভালোবেসে ফেলেছি। সেদিন তোর হাতটা ছেড়ে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বোধহয়? দৃষ্টির ঠোঁট বাঁকালো এক অদ্ভুত শীতল নির্লিপ্ততায়, আবারও বলে উঠল, না উজান ভাই, আপনি কোনো ভুল করেননি। আপনি নিজের জন্যই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। আপনার মতো নিখুঁত পুরুষের আমার মতো একটা মেয়েকে গ্রহণ করার কোনো কারণই ছিল না। তবুও আমাকে কি ক্ষমা করা যায় না? উজানের কণ্ঠ ডুবে গেল একরাশ অনুশোচনায়। দৃষ্টি এবার চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো তার চোখে। তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, জানেন উজান ভাই, জীবন আমার থেকে একে একে সবকিছু ছিনিয়ে নিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করেছি। অসহ্য যন্ত্রণার মাঝে হাঁফিয়ে উঠেছিলাম আমি। তারপর এলেন আপনি। ভেবেছিলাম এই বুঝি মুক্তি, এই বুঝি যন্ত্রণার শেষে একটু শান্তি। কিন্তু না, ভাগ্য সেইটুকু পরিণতিও আমার কপালে লেখেনি। প্রতিদিন আমি একটু একটু করে নিজেকে মেরে ফেলেছি ভেতর থেকে। ভীষণ ইচ্ছে হয়েছিল নিজেকে উৎসর্গ করে দে, কিন্তু পারিনি। কারণ এতটা পাথর আমার হৃদয় নয়। আমি রক্ত মাংসের মানুষ। অল্পে জ্বলি, তীব্রে পড়ি, আর থেকে থেকে নিঃশেষ হয়ে যায়। বলুন তো,
এমন জ্বালা পোড়া খা খা অন্তর নিয়ে কিভাবে আপনাকে ক্ষমা করি আমি? বলুন তো উজান ভাই, কি দিয়ে ক্ষমা করব, যেখানে ভেতরের আর কিছুই অবশিষ্ট নেই আমার? উজান এবার ধীরে এক পা বাড়িয়ে এলো সামনে, এগিয়ে এসে খুব সন্তর্পণে ধরে ফেলল দৃষ্টির দুটো হাত। আলতো মর্ম স্পর্শী স্পর্শে হাত জোড়া টেনে নিল নিজের দিকে। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, প্লিজ দৃষ্টি, একবার, শুধু একবার ক্ষমা করে দেখ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন ভুল আর কোনোদিনও করব না। আমরা আবার শুরু করব, বিয়ে করব আমরা। আমাদের হবে একটুখানি ঘর, তাতে থাকবে ভালোবাসা, ভরপুর শান্তি। তোর সব কষ্ট আমি মুছে ফেলবো দৃষ্টি, কথা দিলাম। দৃষ্টি মৃদু এক হাসি হাসল, একটা ব্যথার হাসি, যার নিচে চাপা পড়ে আছে হাজারো মৃত স্বপ্ন। ধীরে অতি স্নিগ্ধ ভঙ্গিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল উজানের থেকে। কণ্ঠ আগের মতোই মৃদু রেখে নরম স্বরে বলল, আমি অনেক আগেই নিজেকে উৎসর্গ করে দিয়েছি উজান ভাই। এখন আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। আমি দিনে দিনে নিঃশেষ হব, আর আপনি দেখবেন, দেখতে দেখতেই আপনাকে পেয়ে বসবে এক মরণ ব্যাধি, এমন এক মরণ ব্যাধি যার নাম অনুশোচনা। বলতে বলতেই দৃষ্টির গাল বেয়ে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু, কিন্তু তার ঠোঁটে আঁকা এক অব্যাখ্যাত আশ্চর্য সাবলীল হাসি। এই দৃষ্টিকে চিনতে পারল না উজান। চোখে কথা বলে এক, আর ঠোঁট বলে আরেক। দৃষ্টির চোখে ঝরে পড়ছে এক আশ্রয়চ্যুত অতীত, আর ঠোঁটে খেলে যাচ্ছে এক নির্মম চূড়ান্ততা। এই দ্বৈততা বিভ্রান্ত করে দিল উজানকে। সে দাঁড়িয়ে গেল দুটি বিপরীত স্রোতের ঠিক মাঝখানে। আর এক মুহূর্ত অপেক্ষা করল না দৃষ্টি, ঘাড় ঘুরিয়ে পেছনে না তাকিয়েই হাঁটা ধরল। অজান্তেই মাথার আঁচলটা পড়ে এলো নিচে, আর সেই পতনের মাঝেই তার পা দুটো হঠাৎই গতি নিল। চলার ছন্দটা রূপ নিল দৌড়ে। এক হাতে চোখের জল মুছতে মুছতে সে দৌড়ে গেল সামনে। হাওয়ার বেগে তার লম্বা চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটুর কাছে এসে দুলে উঠল। আর ঠিক সেই দিকেই অপলক তাকিয়ে রইল উজান। প্রতিটি শ্বাস আটকে গেল ফুসফুসের ভেতরে। এই যে ম্যাডাম, সাইফের কণ্ঠে বাজলো এক তীক্ষ্ণ কোমল ঢাক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টির দৃষ্টি এক লহমায় আচ্ছন্ন হয়ে পড়ল এক অনাবিল মোহে। নিকাবের অন্তরালে তার নয়ন জোড়া ঝলসে উঠল সন্ধ্যার প্রথম তারা। সাইফ কয়েক পা এগিয়ে এসে স্থির দাঁড়ালো তার সামনে। আলতো ভঙ্গিতে হাত দুটো পেছনে নিল, মাথাটি একটু ঝুঁকিয়ে দিল সে দৃষ্টির সামনে, ঠিক কোনো রাজ দরবারের হাতছানি দেওয়া বালকের মতো। সেই অপালক ভঙ্গিমায় তাকিয়েই দৃষ্টি নীরবে হাসল এক অভিমন্বিত কোমলতায়। সে হাত বাড়িয়ে সাইফের চুলের জঙ্গলে আঙ্গুল ডুবিয়ে দিল একরাশ শিশুসুলভ চঞ্চলতায়। সে এলোমেলো করে দিল সাইফের চুলগুলো। খিলখিলিয়ে হেসে উঠল গ্রীষ্মের দুপুরে হঠাৎ নেমে আসা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো। সাইফের ঠোঁটে ফুটে উঠল এক ব্যতিক্রমী নিবিড় হাসি, হৃদয়ের অন্তঃকোণ থেকে বেরিয়ে আসা এক নীরব কবিতার মতো। একটানা কিছুক্ষণ চুলগুলো এলোমেলো করেই আবারও যত্নে সেগুলো গুছিয়ে দিল দৃষ্টি। সাইফ এবার মাথা তুলে নির্ভুল নিঃসৃত চাহনিতে চোখ রাখল তার চোখের গভীরতম রেখায়। আলতো মায়াবী স্বরে ফিসফিসিয়ে উচ্চারণ করল, ভালোবাসি ম্যাডাম। দৃষ্টিও নীরবে হেসে বলে উঠল, আমিও ভালো। কিন্তু বাকিটা উচ্চারিত হওয়ার আগেই ছেড়ে খুঁড়ে ঝরে পড়ল সাইফের স্বপ্নের ক্যানভাস। এই ভাইয়া, আর কতকাল ঘুমাবি বলতো? চিরচেনা কর্কশ কণ্ঠস্বর, সঙ্গে ঝাঁকুনির নিদারুণ বাস্তবতা। আচমকা আরও দুটো টান দিতেই স্বপ্ন ভাঙা ছায়ের রঙা চোখে একেবারে লাফিয়ে উঠল সাহিব। স্বর্গ সন্ধ্যাকে মুহূর্তেই নরকের প্রহসনে রূপান্তর করলো। বিগড়ে গেল তার মেজাজ। এক ঝাঁকি দিয়ে নীলিমার মাথায় চাপ্পড় বসিয়ে গর্জে উঠল, আর এক মিনিট দেরি করলে কি এমন গ্রহ ভিত্তিক জীবনের ভর কেন্দ্র বদলে যেত শুনি? এত দারুণ একটা স্বপ্ন ধ্বংস না করে পারলি না তুই?
ভাইয়া, কতবার বলেছি আমার মাথায় এমন ঝাঁকি দিবি না, এমনিতে মাথায় কিছুই থাকে না, আর তুই এসে ওইটুকু যা ছিল তাও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভুলিয়ে দিলি তো দিলি। আমার স্বপ্নের পরীটাকে নিয়ে গড়া অমন দৃশ্যটা তুই একেবারে কচুকাটা করে দিলি। আর কতকাল এভাবে শুধু চোখ বুজে স্বপ্ন দেখবি ভাইয়া? এবার নিয়ে আয় না। আমিও তো মিস করি আপুকে খুব। ইস, তোর আপু যে আগুনের গোলা, সেটা কি তোর অজানা? তাকে ছুতে গেলেই গনগনে শিখায় ভস্ম হয়ে পুড়ে ছাই হয়ে যাব আমি। নিয়ে আসা তো দূরের কথা, চেষ্টা করলেই তো আমাকে দুনিয়ার ম্যাপ থেকে মুছে ফেলবে। ভাইয়ের কথায় একটা দীর্ঘ গরম শ্বাস ফেলল নীলিমা। কতদিন হয়ে গেল দৃষ্টিকে চোখের দেখাও মেলে না। কবে আবার আগের মতো দিন আসবে? আসবে তো, নাকি সব সময় চুপি চুপি সবকিছু নিজের মতো গুছিয়ে নিয়ে গেছে? ভাই, আর কত ঘুমাইবেন? তাড়াতাড়ি ওঠেন, কলেজ যাইবেন না নাকি? ইমনের ডাক শুনে একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো নীলিমা আর সাইব। ইমনকে দেখেই নীলিমার ঠোঁটে ভেসে উঠল একটা বিরক্তিতে মোড়ানো হাসি। এই যে নাটের গুরু এসে গেছে। আমি আবার কি করলাম? নীলিমার কথায় হাঁসফাঁস করতে করতে কথাটা বলে উঠল ইমন। মনে হচ্ছে সে সদ্য ভূমিষ্ঠ শিশু, যাকে কেউ অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে। আপনাকে তো কতবার বলেছি ভাইয়াকে কোনো আকাম কুকামে উৎসাহ দিবেন না, তবুও কানে ঢোকে না আপনার। ইস, আপনার ভাইয়া একদম ধোয়া তুলসী পাতা, দুধ ভাত খাওয়া নিষ্পাপ শিশু। আমি আপনার ভাইকে নষ্ট করে ফেলেছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার সঙ্গ থেকেই আপনার আজাইরা পেঁচাল পাড়া শুনে আমার ভাইয়া এখন ফুল টাইম পাগল। সারাদিন কানের পাশে আপনার ইমন গীতি শুনে শুনে আমারও বধির হওয়ার জোগাড়। কি বললেন? আমি পেঁচাল পারি? ইমন এমন কাজ কখনোই করতে পারে না, বুঝলেন? উল্টো আপনার ভাইয়াই আমাকে শেষ করে দিচ্ছে। আমি ছিলাম ভালো ঘরের লক্ষ্মী ছেলে, এখন দিনে 3 বার আয়নায় নিজের চরিত্র শনাক্ত করতে হয় আমার। খবরদার, আমার ভাইকে নিয়ে একটাও কথা বললে আপনার জিহবা টেনে ছিঁড়ে ফেলবো, বুঝেছেন? নীলিমার চোখে রীতিমতো আগুন, মুখে ঘোরতর হুমকি, গলায় রাজকুমারীর মতো করে তেজ। আহ, দেখি ছিঁড়ে দেখান, আপনার হাতে কতটুকু জোর, আমিও দেখি একবার। ইমন খিলখিল করে হেসে কথাটা বললেও ভেতরে চাপা একটা ভীতি এক ধাপে এগিয়ে এলো, একটুখানি খেলাও হয়ে যাবে সাথে। কিন্তু তার আগেই সাইব আচমকায় তার কানটা চেপে ধরলো, এক টানে তাকে নীলিমার থেকে আলাদা করে এনে হুংকার ছাড়লো। আমি থাকতে আমার বোনের এত কষ্ট করতে হবে কেন? আমি ছেড়ে দিচ্ছি, আই এক্ষুনি। ভাই ছাড়েন, আপনি সব সময়ই এমন করেন। কোনো একদিকে লাগলেই চুল ছিঁড়েন, আবার কানও মোড়ছলান। টেনে ছিঁড়ে দে একেবারে ভাইয়া। ওনার জিহবা একটু বেশি বড় হয়ে গেছে, যত সব। ইমন হাত জোর করে বলে উঠল, আমি নিরপরাধ, আমার জিহবা শুধু আবেগে দীর্ঘ হয় ভাই। এটা হৃদয়জাত সমস্যা, চিকিৎসার দায় আপনাদের না, ছাইড়া দেন। নীলিমা আড়ালে ঠোঁট টিপে হেসে উঠল, পরেক্ষণেই ঠোঁট বাঁকিয়ে মুখ ফিরিয়ে ঘূর্ণায়মান পায়ে বেরিয়ে গেল। নীলিমা সরে যেতে সাইব ধীরে ধীরে ইমনের কান ছেড়ে দিল। পাঞ্জাবির হাতাটা গুটাতে গুটাতে গম্ভীর গলায় বলে উঠল, কাজ কত দূর? কান এখনো রণভাঙা সোনার মতো করে ঝুলছে ইমনের। তার মাঝে ইমন কাঁপা কাঁপা গলায় বলল, সব রেডি ভাই, চলেন, কেবল যুদ্ধ ঘন্টা বাজানো বাকি। বাইক বের কর, আমি আসতেছি। সাইফের নির্দেশ মতো বাইক আনতে বাইরে গেল ইমন। আর ঠিক তখনই ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সাইফ। এক অদ্ভুত স্থিরতা তার চোখে, আলো ছায়ার ছায়াপটে দাঁড়িয়ে থাকা এক অন্তর্মুখী সৈনিক যেন। চিরুনি তুলে আঙ্গুলে জড়ালো, তারপর নিখুঁত অনিয়মনে আঁচড়াতে লাগলো ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো। কিন্তু আচমকাই থেমে গেল সেই নৈপুণ্য ছন্দ। স্বপ্নের সেই দৃশ্য হঠাৎ করেই মাথার ভেতর আলোর বিস্ফোরণ ঘটিয়ে জ্বলে উঠল। সেই আধো আলো আধো ছায়ার দৃশ্যপট, নিকাবের আড়াল থেকে ঝলসে ওঠা চোখ জোড়া, সেই খিলখিলিয়ে হাসির ধ্বনি, আর মাথার আঙ্গুল ডুবিয়ে চুল এলোমেলো করে দেওয়া ছায়া স্পর্শ। তার বুক ধকধক করে উঠল প্রবল যন্ত্রণায়। চোখে ধোয়া ধোয়া এক স্নিগ্ধতা, আর আঙ্গুলে এলোমেলো ঘূর্ণন।
এক হাতে নিজের চুলগুলো এলোমেলো করে দিল সে, অন্য হাতে চিরুনিটা ছুঁড়ে দিল ড্রেসিং টেবিলের ওপর। ঘরের নিস্তব্ধতায় সেই ধাতব শব্দটা অস্থির আত্মার আহাজারির মতো শোনা গেল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎই এক অপ্রকাশ্য হাসি ফেটে উঠল তার ঠোঁটে। তুই সত্যি পাগল হয়ে গেছিস সাইফ। ভেতরের কণ্ঠস্বর মস্তিষ্ককে বিদ্ধ করলো কটাস করে। দুই হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে ব্যাক ব্রাশ করলো নিপুণ দক্ষতায়। কোনার স্ট্যান্ড থেকে অফ হোয়াইট চাদরটা টেনে নিয়ে একেবারে গলায় পেঁচিয়ে নিল। পরনে আজ নির্লিপ্ত রঙের কালো একটা কুর্তা। আয়নার সামনে নিজেকে শেষবারের মতো পরখ করল সাইফ। এরপর বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে ফেলে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক অবিচারিত প্রেমিকের প্রতিবিম্ব।